সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। ২০ মাস পর করোনায় মৃত্যুহীন দিন দেখল দেশ। আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদার বিদেশ যাওয়ার অনুমতি দাবিতে বিএনপির সমাবেশ সোমবার, বিভিন্ন স্থানে অনশনে বাধা। দল থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা বলতে পারেননি স্থানীয় সরকার মন্ত্রী। প্রায় ২০ মাস করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। সংক্রমণ ধরা পড়ার ৬২৩তম দিন শনিবার কেউ মারা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। টিকা কার্যক্রম ও সচেতনতা অব্যাহত না থাকলে ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ, আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর দৈনিক মৃত্যু ০, ১, ৩ এর মধ্যে থাকলেও ৩ এপ্রিল ছিল সর্বশেষ মৃত্যুহীন দিন। পরে সংক্রমণের পাশাপাশি বাড়তে থাকে প্রাণহানি। পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় জুলাই আগস্টে। তবে করোনায় প্রথম কারো মৃত্যু হয়নি সর্বশেষ এ দিনে। মোট মৃত্যু সংখ্যা আগের দিনের মতোই ২৭,৯৪৭। শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫,১০৭টি নমুনা পরীক্ষার সংক্রমণ ধরা পড়েছে ১৭৮ জনের। দৈনিক শনাক্তের হার নেমে এসেছে শতকরা ১.১৮ ভাগে। নতুন করে সুস্থ হয়েছেন ১৯০ জন। দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমলেও বেড়েছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে। তাই বিশেষজ্ঞদের মত, মহামারী প্রতিরোধে জোরদার করতে হবে টিকা কার্যক্রম, পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে। আমাদের এই যে স্বস্তির বিষয়টা, যেটা গত বেশ কিছুদিন থেকে কমছে, সংখ্যা মৃত্যু কমছে, সেটাকে যদি আমরা টেকসই করতে চাই, একদিকে আমাদের টিকার সংখ্যাটা বাড়াতে হবে। আমাদের টিকার কাভারেজ এখনও খুবই কম। এটাকে ন্যূনতম ৭০-৮০ ভাগে নিয়ে যেতে হবে আগামী মার্চের আগে। সংখ্যা শূন্যতে ধরে রাখাটা একটি চ্যালেঞ্জ। পৃথিবীতে এখনো প্রচন্ড বেগে একটি মহামারী চলছে এবং বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে অনেক দেশে এখন রোগীর সংখ্যা বাড়ছে। থেকে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং দূরত্ব বজায় রাখতে হবে একে অন্য থেকে। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বাংলাদেশে গত ২৮ দিনে ১৪১ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ সময় নেপালে ১৫৭ জন, পাকিস্তানে ২৯৬, শ্রীলঙ্কায় ৫১২ এবং ভারতে মারা গেছে ১১,০০০-এর বেশি। সবচেয়ে বেশি ৩৩,৫০০ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে আগামী সোমবার সারা দেশে সমাবেশ করবে বিএনপি। শনিবার আয়োজিত অনশন কর্মসূচিতে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন স্থানে অনশনে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। দুর্নীতির মামলায় দণ্ডিত হলেও সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছেন। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় তার পরিবার, কিন্তু আইনি জটিলতায় তা সম্ভব হচ্ছে না। খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি দেওয়ার দাবিতে শনিবার রাজধানী সহ সারা দেশে অনশন কর্মসূচি পালন করে বিএনপি। মূল কর্মসূচি অনুষ্ঠিত হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। অবৈধভাবে ক্ষমতা থাকা লিপ্সার কারণে তারা আজকে এই দেশের ৩৫ লক্ষ নিরীহ মানুষের উপরে মামলা করেছে। তারা ৫০০-এর উপরে আমাদের গণতন্ত্রকামী নেতা কর্মীকে গুম করেছে। তারা সহস্র সহস্র নেতা কর্মীকে হত্যা করেছে। বন্ধুরা, আজকে একের পর এক আইন করছে, যে আইনগুলোর একটাই মাত্র লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষকে কিভাবে আরো বেশি অশান্তিতে রাখা যায়, নির্যাতনে রাখা যায় এবং তাদেরকে একেবারে পুরোপুরি পঙ্গু করে দেওয়া যায়। রাজশাহীতে দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানায় তারা।
খুলনায় পুলিশি তৎপরতায় দলীয় কার্যালয়ের সামনে বসতে পারেনি বিএনপি কর্মীরা। পরে তারা কার্যালয়ের ভিতরে অনশন পালন করে। বরগুনায় গণ অনশনে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছে। আটক করা হয়েছে জেলা যুব দল ও ছাত্র দলের সভাপতি সহ অন্তত ৮ জনকে। সে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসলে আমাদের মারছে সেটা বড় বিষয় নয়, আমাদের সাধারণ কিছু নেতাকর্মীদের কিভাবে ওরা আজকে ধরে নিয়ে গেল। বরিশালের সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে অনশন করে বিএনপি নেতাকর্মীরা। আর চট্টগ্রামে এই কর্মসূচি চলে কাজের দেউরিতে দলীয় কার্যালয়ের সামনে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বিএনপি বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাতে চাইলে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। এবং খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে তাদের ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে, যত বড় ডাক্তার তারা আনতে চায় তারা আনতে পারে, সেখানে সরকার কোনো বাধা দেবে। কিন্তু এটাও তাদের মনে রাখতে হবে যে দেশের আইনে যা আছে তার বাইরে গিয়ে সরকার করতে পারে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার কথা বলে বিএনপি দেশের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের অবজ্ঞা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে শঙ্কর মঠের শতবর্ষের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এরকম খালেদা জিয়ার পেটে সমস্যা হলে, হাঁটুতে সমস্যা হলে কিংবা অন্য কোনো সমস্যা হলেই বিদেশ নিয়ে যাওয়ার জন্য তারা এই জিকির তোলেন কেন, সেটি হচ্ছে প্রশ্ন। ওনার বক্তব্যে মনে হচ্ছে যে আইন আদালত কোনো কিছু দরকার নাই, সরকারকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব কিছুর ভূমিকা পালন করতে হবে, যেটি কখনো সম্ভব নয়, সমীচীন নয়। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। শনিবার গাজীপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহানগর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধু ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শুক্রবার আওয়ামী লীগের কার্যকরী সংসদের সভায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দলীয় প্রতীকে নির্বাচন করে মেয়র হওয়ায় এখন জাহাঙ্গীর আলমের মেয়র পদে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। আকুল আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ভুল তথ্য দিয়েছে, আংশিক তথ্য দিয়েছে, আমার ভুল হতে পারে, ভুলের জন্য আমি ক্ষমা চাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে পুনরায় বিবেচনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেন বিবেচনা করেন। পদ দেখেন না দেখ তাতে কিছু আসে যায় না, কিন্তু আমি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে যেতে চাই। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয় দলীয় প্রতীকে নির্বাচিত গাজীপুরের জাহাঙ্গীর আলম মেয়র পদে থাকতে পারবেন কিনা তা স্পষ্ট করে বলতে পারেননি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আইন দেখে এ বিষয়ে কথা বলবেন তিনি। শনিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা জানান। মেয়র জাহাঙ্গীরের ব্যাপারে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সিদ্ধান্ত আপনারা সবাই জানেন, আমরাও জানি। এখন মেয়র পদে থাকবে কি থাকবে না এই বিষয়টা আইন পর্যবেক্ষণ না করে, আইন ভালোভাবে স্টাডি না করে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব না, এবং এটা আইন দেখে এর পরবর্তীতে এ ব্যাপারে মন্তব্য করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ ও 3টি পৌরসভা নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের এই সিদ্ধান্ত দলের পক্ষ থেকে পরে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। আগামী মাসের মধ্যে ড্যাব চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে ড্যাব রিভিউ মন্ত্রিসভা কমিটি। তবে কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছেন নারায়ণগঞ্জের মেয়র। শনিবার ঢাকায় এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জানান, ড্যাব চূড়ান্ত না হয় বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। অন্তত 400 বছরের পুরনো ঢাকা শহরকে বসবাসের আরও উপযোগী, নিরাপদ, আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব
প্রণয়ন করা হয়। 2015 থেকে 2035 সাল পর্যন্ত 20 বছর মেয়াদী এই পরিকল্পনার এরই মধ্যে 5 বছর পেরিয়ে গেলেও এখনও তা চূড়ান্ত হয়নি। ড্যাপের খসড়ায় প্রায় 658 কিলোমিটার নতুন সড়ক, 574 কিলোমিটার নৌপথ উন্নয়ন, 627টি বিদ্যালয়, 287টি হাসপাতাল, 49টি পার্কের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে প্রতি একরে 284 ও দক্ষিণে 351 জন বাস করেন। প্রস্তাবিত পরিকল্পনায় প্রতি একরে থাকবে 200 জন। এছাড়া 10টি বাস টার্মিনাল করার প্রস্তাবও রাখা হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে ড্যাপ নিয়ে এক আলোচনায় এর প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। ড্যাবে দেখানো হয়েছে শীতলক্ষের চারপাশে হেভি বাড়ি এবং মাঝারি টাইপের ফ্যাক্টরি দেওয়ার কথা। আমি একদম এখানে দাঁড়িয়ে সকলের সামনে অনুরোধ করছি এটা যেন কোনো অবস্থাতে না হয়। শুধু এই প্ল্যান করতে 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 অনেক ক্ষতি হচ্ছে। আমার কাছে অনেক বিদেশি বিনিয়োগকারীরা আসতেছেন, তারা বিনিয়োগ করতে চায়, কিন্তু এই ড্যাপটা ফাইনাল না হওয়ার কারণে কিন্তু ওখানে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। ড্যাপ বাস্তবায়নে সবার সহযোগিতা চান স্থানীয় সরকার মন্ত্রী। ঢাকা শহরে যতগুলো খাল আছে, আপনি মিনিমাম 20% ট্রান্সপোর্টেশন প্রবলেম ইউ ক্যান শিফট টু দ্য ওয়াটার ট্রান্সপোর্ট, কিন্তু কার্যকরী করতে হবে। আমি বলছি আমাকে করতে হবে এবং আমরা করতে হবে। আমি একা না, আপনারা সবাই না হলে আমি পারবো না। ড্যাপ চূড়ান্ত করতে এরই মধ্যে 280টি অংশগ্রহণমূলক সেমিনার ও মন্ত্রণালয় কেন্দ্রিক 25টি সভা হয়েছে। চলতি বছরের মধ্যেই এটি চূড়ান্ত করে পরিপত্র জারির আশা করছে সরকার। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি। সবাইকে আবারও স্বাগত বিরতির পর। আধুনিক ও পরিবেশ বান্ধব টিএসসি নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। উপাচার্য বলেন, সবার সহযোগিতা পেলে ডাকসু নির্বাচন করা হবে। গত 1 জুলাই শতবর্ষ পূর্ণ হয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপন উৎসব শুরু হচ্ছে আগামী 1 ডিসেম্বর। এ উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। কিছু প্রকাশনা থাকবে, খুব মৌলিক প্রকাশনা, বড় মানের প্রকাশনা। এতে উঠে আসে শিক্ষক শিক্ষার্থী কেন্দ্র বা টিএসসি সংস্কারের প্রসঙ্গ। শিক্ষক শিক্ষার্থীদের স্মৃতি বিজড়িত এই স্থাপনা পুনর্বিন্যাস করার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসির ব্যাপারে বিষয় ইতিমধ্যে বহুবার আপনাদের কোনো লেখনীতে আসছে এবং ভালোভাবেই আপনারা উপস্থাপন করেছেন। এটা আপনারা জানেনও, মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ নির্দেশনা আছে। ফলশ্রুতিতে তার বিশেষ নির্দেশনায় পরামর্শে এটি নির্মিত হবে। এটি আধুনিক পরিবেশ বান্ধব আধুনিক একটি টিএসসি নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেজন্য সেই মোতাবেক সংশ্লিষ্ট যারা দপ্তর যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা সেই নিরিখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। 28 বছর পর 2019 সালের মার্চে অনুষ্ঠিত হয় ডাকসু ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচন, যার মেয়াদ শেষ হয়েছে 2020 সালের 23 মার্চ। এরপর আর ডাকসু নির্বাচনের কোনো পদক্ষেপ নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসুর বিষয়টিও কারণ নেতৃত্ব তৈরি করার জন্য নেতৃত্ব, গতিশীলতা, দক্ষ মানব সম্পদ তৈরির জন্য এগুলো ভূমিকা রাখে। এটি আয়োজনের জন্য কোনো একটা বক্তব্যে আমি বলেছিলাম যে আমাদের সব মহলের পুরো জাতীয়ভাবেই গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটি সংস্কৃতি, সেটিও আরও শক্তিশালী করা খুব জরুরি। এইগুলো বিবেচনায় নিয়েই মূলত এই ধরনের বড় কর্মপ্রয়াস গ্রহণ করতে হয়। তিনি জানান, শতবর্ষ উদযাপন কর্মসূচি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বলেন, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় সেটাই হবে শতবর্ষের অঙ্গীকার। এটি আমাদের দৃঢ় প্রত্যয় হবে যে কিভাবে শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নয়ন, গুণগত মান উন্নয়ন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার আদাবরে খালার পরিবারে অবহেলিত থাকার কারণে যশোরে বাবার বাড়িতে গিয়েছিল 3 বোন। তাদের আদালতে উপস্থাপন করা হবে। এর আগ পর্যন্ত থাকবে পুলিশের জিম্মায়। শনিবার সংবাদ সম্মেলনে এইসব কথা জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। মধ্যে কিছু ক্ষোভ রয়েছে, তো সেই ক্ষোভের বশবর্তী হয়ে কিন্তু তারা বাড়ি ত্যাগ করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে। আর টিকটকের যে অভিযোগটা এসছে বা কথাবার্তা যেগুলি এসছে, আমরা সেটার কোনো প্রমাণ পাই না।
বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করব। বিজ্ঞ আদালত যেই নির্দেশনা দিবেন সেটার প্রেক্ষিতে পরবর্তী যে কার্যক্রম সবগুলি পরিচালিত হবে। চট্টগ্রামে একজনকে কুপিয়ে আহত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আহত যুবকের নাম মোহাম্মদ আরিফ। বুধবার বিকেলে পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর আরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় মোহাম্মদ আকাশ, মোহাম্মদ নয়ন ও ওয়াহিদুল ইসলাম নামের 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করেছে। আগামীকাল এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগর থেকে 4টি মাছ ধরার ট্রলার সহ 22 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী। শনিবার সকাল 10:30টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদ। ট্রলার মালিকরা হলেন সেন্ট মার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ ও মোহাম্মদ ইউনুস। জেলেদের ছাড়িয়ে আনার ব্যাপারে বিজিবি ও কোস্টগার্ডকে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। আরেকটা বিরতি নিচ্ছি, অন্যান্য খবর নিয়ে ফিরবো শিগগির। আবারও স্বাগত সংবাদে। দেশের বাইরের খবর। ভারতের অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। অন্ধ্রপ্রদেশের রায়লাসীমা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর পানি স্থলভাগে ঢুকে পড়েছে। এছাড়া ওই এলাকার জলাধারগুলো বিপদসীমার উপর দিয়ে বইছে। কাদাপা বিমানবন্দর 25 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধার কাজে স্থানীয় বাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ও জরুরি উদ্ধারকারী বাহিনী যোগ দিয়েছে। আটকে পড়া তীর্থযাত্রীদের জন্য খাদ্য সরবরাহ করছে রাজ্য প্রশাসন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবেশ ও সমুদ্র দূষণ কমাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের থালা, চামচ, ছুরি, গ্লাস ও কাপ নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ইংল্যান্ডে প্রতি বছর 110 কোটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্লেট এবং 425 কোটি প্লাস্টিকের ছুরি, চামচ ব্যবহার করা হয়, যার মাত্র শতকরা 10 ভাগ পুনরায় ব্যবহার হয়ে থাকে। যুক্তরাজ্যের পরিবেশ মন্ত্রী জানান, বিশ্বের জন্য ক্ষতিকারক প্লাস্টিক বর্জ্য নির্মূলে এর ব্যবহার কমাতে চান তারা। ইতোমধ্যে যুক্তরাজ্যে প্লাস্টিকের স্ট্র, চামচ এবং কটন বাড নিষিদ্ধ করা হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 20 মাস পর করোনায় মৃত্যুহীন দিন দেখল দেশ। আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদার বিদেশ যাওয়ার অনুমতি দাবিতে বিএনপির সমাবেশ সোমবার, বিভিন্ন স্থানে অনশনে বাধা। দল থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা বলতে পারেননি স্থানীয় সরকার মন্ত্রী। আর এই ছিল এখনকার মতো। আমি দোলা ডলারেস বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।